মানিকগঞ্জে ধলেশ্বরী হাউজিংয়ে শত কোটি টাকা হাতিয়ে নিলেও দেয়নি প্লট, অভিযোগ পেলে ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯, চাহিদা মতো অর্থ না পেয়ে মরদেহেও আঘাত। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্য পরিষদের মিছিল সমাবেশ, দ্রুত জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি। থাইল্যান্ডের জুলাই যোদ্ধা হাসানের মৃত্যু, বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে হতাহতদের দায়িত্ব নেবে মন্তব্য রিজভীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 12টি স্থাপনার নাম পরিবর্তন, সিন্ডিকেট সভায় স্থাপনাগুলোর পুনঃনামকরণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। মানিকগঞ্জে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে হাজারো গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিলেও বুঝিয়ে দেওয়া হয়নি প্লট। ধলেশ্বরী হাউজিং লিমিটেডের বিরুদ্ধে উঠেছে প্রতারণার এমন অভিযোগ। প্লট তো দূরের কথা, এখন পর্যন্ত প্রবেশ গেট ছাড়া কোনো অবকাঠামোই নির্মাণ হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। 2010 সালে ধলেশ্বরী হাউজিং প্রকল্প 1 থেকে 4% জমি নেন প্রবাসী লুৎফুর রহমানের স্ত্রী ঋতু রহমান। এককালীন 10,000 টাকা এবং 4,000 টাকা করে মাসিক কিস্তি দেন। 2020 সালে পরিশোধ করেন কিস্তির 5 লাখ টাকা। এরপর 5 বছরেও বুঝিয়ে দেওয়া হয়নি জমি। গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত সময়ে কিস্তির টাকা শোধ করলেও প্লট বুঝিয়ে দিতে টালবাহানা করছে হাউজিং কর্তৃপক্ষ। অভিযোগ আছে জমি দখলেরও। তারা আমাদের প্রজেক্টটা বুঝিয়ে দিতেছেন, আরো ধানাই পানাই করতেছে যে অমুক বছর দেওয়া হবে এতজন, অমুক বছর অতটি, এরকম দেওয়া হবে। সরকারি খাস জমি আছে কিন্তু এটার ভিতরে, তারা খাস জমি সহ কিন্তু মাটি ফিলিং কেটে পড়ছে। এদিকে ধলেশ্বরী হাউজিং কর্তৃপক্ষের দাবি, করোনার সময় প্রকল্পের কাজ পিছিয়ে যায়। এবছরই ফের শুরুর আশ্বাস তাদের। আমরা যাদের সাথে রেজিস্ট্রি করে দিয়েছি তাদেরকে আমরা বলেছি আমরা 2025 সালে আমরা একটু ডেভেলপে গিয়ে একটু প্লট আকারে আমরা বুঝিয়ে দেওয়ার সেই কাজটা আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই 25 সালে আমরা যাব। অভিযোগ রয়েছে একসময় যুবক হাউজিংয়ে জড়িত ছিল চক্রটি। এদিকে ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরামর্শ জেলা ডেভেলপার অ্যাসোসিয়েশনের। অনেকে দলিল পাইছে কিন্তু তাদের যে কোন প্লটটা সেইটাও তারা জানেন না যে ওই প্লটটা কোনটা। এখন হাতের আঙ্গুল দিয়ে তার বুঝাই দেওয়া যায় না যে ওই প্লটটা আপনার। এখন তারা যদি ওই হাতের আঙ্গুল দিয়ে বুঝাই দেয়, এটা তো আসলে স্যাটিসফাই হওয়ার কিছু নাই। বেসরকারি প্রকল্প হলেও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কেউ যদি আমাদের কাছে অভিযোগ দেয় যে ওনাদের সাথে এইভাবে অন্যায় করা হয়েছে, তাহলে আমরা এই প্রতিষ্ঠান সমূহ বা হাউজিং কোম্পানি সমূহ যারা দেখে, গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে দেখা হয় বা যারা এখান থেকে লাইসেন্স দেয়, ওই কর্তৃপক্ষকে আমরা ওনাদের দরখাস্তগুলো আমাদের কাছে দিলে ওইগুলো জানিয়ে দিব। 1.5 দশক আগে ঢাকা আরিচা মহাসড়কের পাশে কালিয়ানী ও তাঁতি কালিয়াটি মৌজার গজারির বিলের পরিত্যক্ত ডোবা ভরাট ও কিছু জমি নিয়ে গড়ে তোলা হয় এই হাউজিং। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের পাশাপাশি হামলায় আহত হয়েছেন নারীসহ 9 জন। লুট করা হয় মোবাইল ও অর্ধলক্ষ টাকা। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, ঢাকার একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। তিলপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে ডাকাতরা। পরে অ্যাম্বুলেন্সে হামলা ও ভাঙচুর চালায় তারা। দেশীয় অস্ত্রের মুখে লুট করে 9টি মুঠোফোন ও নগদ অর্ধলক্ষ টাকা। চাহিদা মতো মালামাল না পেয়ে মরদেহকেও আঘাত করা হয়। পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ডাকাতরা। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং অ্যাম্বুলেন্সে যারা আত্মীয়স্বজন ছিলেন এই ঘটনার বিষয়ে তারা কি বলছেন? জি, আপনি জানেন যে গত রাতে 1টার পরে নাসিরনগরের
পূর্ববাগ ইউনিয়নের পুরীশ্বর ইউনিয়নের তিলপাড়ায় এই ডাকাতির ঘটনাটি ঘটেছে এবং এখানকার যারা স্থানীয় লোকজন আছেন, ঘটনার পরে যারা গিয়েছেন তারা জানিয়েছেন এবং অ্যাম্বুলেন্সের যে চালক তিনি জানিয়েছেন যে 10-15 জনের একটি ডাকাত দল এই গাড়িটি থেকে হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ এবং সেই সময় লাশের উপরও হামলা করা হয় বলে তার যারা ছিলেন অ্যাম্বুলেন্সে তারা সেটি দাবি করছেন। আজকে শুক্রবার নিহতের নামাজের জানাজা এবং অন্যান্য কারণে তার পরিবারের সদস্যরা ব্যস্ত আছে এবং এই ব্যাপারে আপনার পুলিশ ঘটনার পর সেখানে পুলিশ গিয়েছিল রাতে এবং পুলিশ যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরার চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম। একতা বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য পরিষদ। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি জানান তারা। এর আগে জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন জুলাই ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এরপর শুরু হয় মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঐক্য বিনষ্টে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করে জুলাই ঐক্যকে বিনষ্ট করতে চাইছে তাদের এদেশে স্থান হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। জুলাই ঐক্য বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তারা। 15 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনারা পদক্ষেপ নিন। সর্বোপরি সবাইকে আহ্বান জানাতে চাই, ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো কিছু নেই। আমরা অতি সত্বর দৃশ্যমান সংস্কার এবং বিচারের গতি দেখতে চাই এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অতি বিলম্বে ঘোষণা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের হতাহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় গণ অভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের, যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই, এমন প্রশ্নও তোলেন তিনি। পরে আরমান মোল্লার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী। এ সময় এ পরিবারের পুরো দায়িত্ব আমরা বিএনপি পরিবার নিয়েছে বলেও জানান তিনি। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 12টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় স্থাপনাগুলোর পুনঃনামকরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নামকরণ করা হয়েছে বিজয় 24 হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নতুন নাম জুলাই 36 হল, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে প্রশাসন ভবন 1। এছাড়া নাম পরিবর্তন করা হয়েছে শেখ কামাল স্টেডিয়াম, কৃষি অনুষদ ভবন, বিনোদপুর গেট সহ বিভিন্ন স্থাপনার। 5 আগস্টের পর থেকেই এই স্থাপনাগুলোর নাম পরিবর্তনে দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা। কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু বিক্রির পাশাপাশি অনলাইনেও বেচাকেনা জমজমাট কাটছে ব্যস্ত সময় খামারিদের। তারা বলছেন, এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে পশু খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারি ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে এবার কুষ্টিয়ায় প্রস্তুত 2 লাখ পশু। গত 2 বছর খামারিরা লোকসানে পড়লেও এবছর তা কাটিয়ে ওঠার আশা করছেন। গরু লালন পালন করছেন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। ছাল, গোড়া, ফেসারি, ধানের গোড়া, চিকন চাল, মোটা ভসি, বিচুলি ঘাস এগুলোই খাওয়াই। পথে যাচ্ছে মানে আমার ভয় দেখায়, এই নিরাপত্তা আমার নাই। আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট মেহেরপুরের বামুন্দি নিশিপুর। এখান থেকে গরু কিনতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। প্রচুর গরু আমদানি হয়, আমরা প্রতি বছরই আসি গরু কিনি। যশোরের শার্শা ও বেনাপোলে পশু খামারিদের কাটছে ব্যস্ত সময়, তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। দানাদার খাদ্যের দাম হিসেবে
গরুতে লাভবান হতে পারবো কিনা তা আশা করতে পারছি না। ময়মনসিংহে খামারের পাশাপাশি অনলাইনে শুরু হয়েছে পশু কেনাবেচা। এবছর মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলছেন খামারিরা। আমাদের 30টা থেকে 6টা গরু ঢাকা সেল হয়ে গেছে, আরও রেসপন্স আসতেছে আলহামদুলিল্লাহ। পশু লালন পালন ও চিকিৎসা সহ নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিভিন্ন উপজেলা ওয়াইজ আমাদের গবাদি পশুর খামারের গরুর তথ্য, তার মোবাইল খামারের মালিকের মোবাইল নাম্বার সহ সকল তথ্য দেওয়া আছে। যারা অনলাইনে ক্রয় করতে চান তারা সেই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকেও তারা খামারির সাথে যোগাযোগের সাপেক্ষে আমাদের এই গবাদি পশু ক্রয় করতে পারবেন। অনলাইন ছাড়াও জেলায় 152টি স্থায়ী অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। হাটগুলোতে চিকিৎসা সেবায় কাজ করবে 52টি মেডিকেল টিম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি ঈদকে সামনে রেখে নাটোরের চক বৈদ্যনাথ আরও ধুয়ে মুছে রং করে প্রস্তুত করছেন ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি ও বকেয়া টাকা পাওনা নিয়ে সংশয় থাকলেও এবার ভালো বেচাকেনা আশা করছেন তারা। নাটোর শহরতলির চক বৈদ্যনাথ এলাকার চামড়ার আড়ত, দেশের দ্বিতীয় বৃহত্তম এই আড়তে রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর সহ অন্তত 40 জেলার চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে চলছে লবণ সংরক্ষণ, শ্রমিক ঠিক করা সহ প্রয়োজনীয় প্রস্তুতি। এবার ঈদে 60 ভাগ চামড়া ট্যানারিতে সরবরাহের লক্ষ্য আড়তদারদের। আড়তে যত আগের চামড়া ছিল আমরা ঈদের আগে সব বিক্রি করে দিচ্ছি এবং ঘরের কিছু সংস্কার, আড়তের কিছু সংস্কার হয়, আপনার যেমন রং করা, প্লাস্টার করা, এগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে করছি। লবণ থেকে শুরু করে লেবার থেকে শুরু করে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং এটা গরিব দুঃখীর হক, গরিব দুঃখীর যেন ন্যায্য দাম পায় এটাই আমরা আশা করি। ঈদের আগে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 250 টাকা, যার প্রভাব পড়বে চামড়ার দামে। এছাড়া ট্যানারি মালিকদের কাছে আগের পাওনা টাকা পাওয়া নিয়েও চিন্তিত তারা। লবণের দাম ছিল গত 15-20 দিন আগে 730, 40, 50 টাকা বস্তা, সেই লবণ হঠাৎ করে 1000 টাকা পার হয়ে গেছে। চামড়া পাচার রোধে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ী সমিতি। পাশাপাশি ঈদের দিনই আড়তে চামড়া নিয়ে আসার পরামর্শ ব্যবসায়ীদের। একটু নজরদার রাখবেন যাতে আমাদের ঈদুল আজহার কাঁচা চামড়া যাতে পার্শ্ববর্তী দেশে পাচার না হয়, কেননা আমাদের দেশের চামড়া বিশ্বের মধ্যে উন্নত মানের। এই চামড়াটা বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র চায়, তারা নিতে পারলে তাদের লাভ। গত বছর 2.5 লাখ পিস গরু, 2.5 লাখ ছাগল, 50,000 ভেড়া ও 10,000 পিস মহিষের চামড়া সংগ্রহ করা হয় এই আড়তে। এবার তা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, সাভারের রং মিস্ত্রি শাহিন মিয়ার হত্যা মামলায় প্রধান আসামি মেহেদি হাসানকে ধরতে গাজীপুরের তারগাছ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তল ও 17 রাউন্ড গুলি সহ মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে মেহেদি। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির মামলায় আসামি আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সিদ্ধিরগঞ্জে সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়। 6 জন থাকবে একসাথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে 600 শিক্ষার্থীর জন্য খাতা কলম ও 28 জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেয়া হয়। একই সাথে প্রতিটি স্কুলে দৃষ্টিনন্দন বিদেশি ফুল গাছ রোপণ করা হয়। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর মেঘ সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকে উপকূল এলাকা মেঘাচ্ছন্ন। নদ নদীর পানি উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিছুটা উত্তাল রয়েছে সাগর। ফলে উপকূলীয় এলাকায় এবং বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বর্ষার আগেই বিভিন্ন জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। কুষ্টিয়ায় 1 মাসে পদ্মায় বিলীন হয়েছে 100 একর জমি।
রংপুরে তিস্তার ভাঙনে এক সপ্তাহে বসতঘর হারিয়েছে 450 পরিবার। ভাঙন শুরু হয়েছে নোয়াখালীর বামনী নদীতেও। ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ভয়াল আগ্রাসনে দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নে 26,000 মানুষ। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে সরকারি বরাদ্দের মোটা অংশ যায় ঠিকাদারদের পকেটে। আমাদের এই জায়গায় থেকে 3 কিলোমিটার দূরে নদী ছিল, সেখান থেকে নদী এইরকম ভাঙতে 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 এই জায়গায় চলে আসছে। যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিওব্যাগ ফেলার কথা জানান পাউবো কর্মকর্তারা। স্থায়ী বাঁধ নির্মাণ কাজও শুরু হবে দ্রুত। এই ভাঙনকে প্রোটেকশন করার জন্য 1 কিলোমিটার জায়গায় আমরা পরিচালন ব্যয় খাতের আওতায় আমরা 1 কিলোমিটার কাজ বাস্তবায়ন করছে, যার প্রাকলিত মূল্য প্রায় 20 কোটি টাকা। সেখানে আমাদের এখন জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান আছে। তিস্তার ভাঙনে রংপুরের 3 উপজেলা চরাঞ্চলে অন্তত 800 বসতঘর ও 50 হেক্টর জমি বিলীন হয়েছে। পাউবো বলছে, বেশি ঝুঁকিপূর্ণ 20 থেকে 22 কিলোমিটার এলাকার বাঁধের সংস্কার কাজ চলছে। এখন তিস্তা দেখেন, এখনো অসময়, এখনো সময় আসে নাই, এখনো ভাঙতেছে। এখন এই যে পানি আসতেছে, আবার এই যে মনে করো তার আগে বাড়িঘর নিয়ে যাওয়া মানুষের জায়গা থামিয়ে আছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে 19.5 কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বামনী নদীর ভাঙনে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। 2021 সালে প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলেটর চালু না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই বাঁধটা না হওয়ার কারণে লবণাক্ত পানি ঢুকি আমাদের অনেক হাজার হাজার একর জমিন কৃষি নষ্ট, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। 5 থেকে 6 কিলোমিটার বলকবাদ না করে তাহলে 1 থেকে 2,000 পরিবার এই বর্ষার ভিতরে উচ্ছেদ হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ, বালু ব্যবসায়ীদের ট্যাঙ্কার চলাচলের কারণে নদীর সংযোগ খালের দুপাশেও ভাঙন দেখা দিয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জে ভৈরবে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী গাছ বোঝাই একটি ট্রাক বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে পাশে থাকা 2টি অটোরিকশাকে চাপা দিয়ে বাজারে ঢুকে পড়ে। এ সময় বাজার করতে আসা 2 জন চাপা পড়ে, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত অটোরিকশার যাত্রী ও পথচারীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে চালক জামাল উদ্দিন নিহত হয়েছেন। গাজীপুরের সালনায় এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মোজাম্মেল হককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কারখানায় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন শারমিন আক্তার। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় স্বামী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় আটক করা হয় স্বামী মোজাম্মেলকে। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী সাইদুল ইসলাম খান ও সোহেল খান নামে 2 ভাইয়ের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বদনীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে ঘরের মালামাল। ক্ষতিগ্রস্তরা জানান, তাদের অনুপস্থিতির সুযোগে রাতে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী সহ সবকিছু পুড়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। আগুনে 10 লাখ টাকা ক্ষতি হয় বলে দাবি ভুক্তভোগীদের। পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব। সকাল 10টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধবিহারে এ উৎসব শুরু হয়। উৎসব উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলার রাখাইন উপাসকরা বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন। পরে তারা পটুয়াখালী ও বরগুনার বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইন নন্দা মহারেথেরকে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন তারা। আলোচনা সহ নানা আয়োজনে এই উৎসবটি উদযাপিত হচ্ছে। প্রতি বছর বর্ষাবাসের আগে এই উৎসব উদযাপন করে রাখাইন সম্প্রদায়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।